ভয়াবহ বন্যা ও ভূমিধসে বসনিয়ায় ১৬ জনের প্রাণহানি, নিখোঁজে অনেকে। নেপালে মৃতের সংখ্যা বেড়ে ২৩৬, ভারতে পানিবন্দী হাজারো মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। ইসরায়েলের হামলার আশঙ্কার মধ্যেই জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পশ্চিমা গণমাধ্যমের ভবিষ্যৎবাণীকে মিথ্যে প্রমাণ করে শুক্রবার জুমার নামাজের ইমামতি করেন তিনি। এদিন গ্র্যান্ড মসজিদে লাখো মানুষের ঢল নামে। এ সময় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রয়োজনে ইরান আবারও ইসরায়েলে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মসজিদে লাখো মানুষের ঢল নামে। দীর্ঘদিন পর জুমার নামাজে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তেল আবিবে তেহরানের হামলার পর পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় ইসরায়েলি হামলার ভয়ে আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে একের পর এক নেতার মৃত্যুর পর এবার নিশানা খামেনি, এমনটাই ধারণা অনেকের। তবে সেই ভয় উপেক্ষা করে এবং পশ্চিমা গণমাধ্যমের ধারণাকে মিথ্যে প্রমাণ করে প্রকাশ্যে মসজিদে ইমামতি করলেন তিনি। এ সময় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং তার সহযোদ্ধাদের গায়েবানা জানাজা পড়ানো হয়। নামাজের আগে জাতির উদ্দেশ্যে ভাষণও দেন খামেনি। এ সময় তিনি বলেন, প্রতিটি দেশেরই নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার রয়েছে। বিশেষ করে গাজা এবং লেবাননে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ঐক্যবদ্ধভাবে নেতানিয়াহু বাহিনীকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে সবাইকে আহ্বান জানান তিনি। প্রয়োজনে ইরান আবারও ইসরায়েলে হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন খামেনি। এছাড়াও গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অপারেশন আল আকসা ফ্লাডকে বৈধ অভিযান বলে আখ্যা দেন তিনি। দীর্ঘ ৯ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর সম্মেলনে যোগ দিতে চলতি মাসে ইসলামাবাদ যাবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। তবে কেবল সম্মেলনেই যোগ দেবেন তিনি, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক করবেন না। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তার এই সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ গলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক বরাবরই বৈরী। তবে এই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে সন্ত্রাসী হামলার পর ওই ঘটনায় ৪০ জন সেনা প্রাণ হারান। ওই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে নয়াদিল্লি। এরপর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। তবে এবার হয়তো দুই দেশের সম্পর্কের বরফ গলছে। পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই এ সফরে যাবেন তিনি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তবে জয়শঙ্কর কেবল সম্মেলনে যোগ দেবেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক করবেন না। এদিন এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, সার্ক শীর্ষ সম্মেলন ফের চালু করার বিষয়ে ভারত এখনও আগ্রহী নয়। এর কারণ পাকিস্তানের আচরণ। তবে ভারত চায় যে আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ প্রসারিত হোক। এ কাজে বাধা তৈরি করছে পাকিস্তানের আচরণ। এর আগে গত বছর ভারতে SCO পররাষ্ট্রমন্ত্রীদের একই রকম একটি বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন ২০১১ সালের পর ভারত সফর করা প্রথম কোনো ঊর্ধ্বতন পাকিস্তানি রাজনীতিবিদ। তার সেই সফরের পর এবার জয়শঙ্কর পাকিস্তানে যাচ্ছেন। এর আগে সবশেষ ২০১৫ সালে পাকিস্তান সফর করেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বড় ভূমিকা আছে SCOর। মধ্য এশিয়ায় অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে এই ফোরামে আলোচনা হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কোনো দেশ উত্তর কোরিয়ার সার্বভৌমত্বে আঘাত আনলে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পিয়ংইয়ংয়ের শাসন ব্যবস্থাকে ধ্বংস করার হুমকি পাল্টা জবাবে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নিজেদের ভূখণ্ডে কোনো আঘাত হলে শত্রুর উপর পারমাণবিক হামলা চালাতে দ্বিতীয়বার ভাববেন না কিম।
বরাবরের মতোই উত্তেজনা বিরাজ করছে কোরীয় উপদ্বীপে। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই এবার পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বলেন, পিয়ংইয়ং এর সার্বভৌমত্বে কেউ আঘাত হানলে পারমাণবিক হামলার মাধ্যমে জবাব দেবে দেশটি। শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। মঙ্গলবার সিউলের এক সামরিক অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইউল উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার অবসান ঘটানোর হুমকি দেন। বলেন, পিয়ংইয়ং যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা করে তবে সিউল ও ওয়াশিংটন একজোট হয়ে সেই হামলা প্রতিহত করবে। বৃহস্পতিবার উনসুকের এই হুমকির পাল্টা জবাব দেন কিম। বলেন, নিজেদের ভূখণ্ডে কোনো আঘাত হলে শত্রুর ওপর পারমাণবিক হামলা চালাতে দ্বিতীয়বার ভাববেন না তিনি। একই সঙ্গে কোরীয় উপদ্বীপকে উত্তর কোরিয়া নয় বরং দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা দেশগুলো অস্থির করে তুলছে বলেও অভিযোগ করেন কিম। উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণ পরিদর্শনে গিয়ে সেখানেও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সমালোচনা করেন তিনি। এদিকে বৃহস্পতিবার নানা আয়োজনে প্রাচীন কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পিয়ংইয়ং। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে দেশটির সাধারণ মানুষ। অন্তরা সেন, সময় সংবাদ। ভয়াবহ বন্যায় বর্ষণিয়ায় অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আছেন অনেকে। বন্যা ও ভূমিধসে ভেঙে পড়েছে ডোনজা জাবলনিকা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 236 জনে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। ভারতের উত্তরপ্রদেশে বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রবল স্রোতে প্রবেশ করছে বন্যার পানি। পানিবন্দী হয়ে পড়ছে গোটা অঞ্চল। এ দৃশ্য বসনিয়ার ডোনজা জাবলানিকা অঞ্চলের। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে অঞ্চলটির রাস্তাঘাট ও বাড়িঘর। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘটেছে বেশ কয়েকজনের মৃত্যুও। এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভয়াবহ এ বন্যায় চরম বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দারা। এর মধ্যে ঘটেছে ভূমিধসের ঘটনাও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজে সহায়তার প্রস্তাব দিয়েছে বসনিয়ার পার্শ্ববর্তী দেশ ক্রোয়েশিয়া ও সার্বিয়া। নিম্নচাপ 11E এর প্রভাবে মেক্সিকোর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। বিভিন্ন স্থান তলিয়ে গেছে বন্যার পানিতে। স্থানীয় বাসিন্দারা বলছেন, অতি বৃষ্টিতে নদী তীরের ভাঙনের কারণে বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়েছে। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভূমিধসের পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও এলাকাটিতে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সতর্কতা জারি করেছে হারিকেন সেন্টার। এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত নেপালে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সরকার। পানি কিছুটা নেমে গেলেও দুর্ভোগ শেষ হচ্ছে না দেশটির বাসিন্দাদের। বন্যার ফলে ব্যাপক ক্ষতির শিকার হওয়া দেশটির বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট মেরামতের ব্যাপারে পরিকল্পনা চলছে। তবে এতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে বলে জানিয়েছে সরকার। অন্যদিকে ভারতের উত্তরপ্রদেশের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখনও পানিবন্দী অবস্থায় আছেন হাজার হাজার বাসিন্দা। বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে চলছে উদ্ধার কাজ। কৃষিজমি তলিয়ে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হচ্ছে হারিকেন হেলেনের ক্ষয়ক্ষতি। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটির ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মাইলের পর মাইল শুধুই ধ্বংসস্তূপ। পাখির চোখে কোথাও দেখা মিলছে ভাঙা রাস্তাঘাট, কোথাও আবার ধসে যাওয়া বাড়িঘর। ফ্লোরিডার স্টেইনহাজি শহর প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে ভয়াবহ হারিকেন হেলেনের তাণ্ডবের চিত্র ফুটে উঠেছে। দেশটির 4টি অঙ্গরাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলেনের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তার পরিমাণ এখনও সরকারিভাবে প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে এর প্রভাব ব্যাপক হবে। ফ্লোরিডায় হেলেনের প্রভাব সরেজমিনে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বাইডেন।
গেল 27 সেপ্টেম্বর হারিকেন হেলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে 140 মাইল বেগে আঘাত হানে। এরপর কয়েকটি অঙ্গরাজ্যের উপর দিয়ে যায় ঝড়টি। এতে হতাহত হন অনেকে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন লাখ লাখ মানুষ। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানায় ঘূর্ণিঝড় ক্যাটরিনার পর এটিই সবচেয়ে শক্তিশালী হারিকেন। অর্জিতা শেজিন, সময় সংবাদ। মালদ্বীপে বেড়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন কর্পোরেশনের তথ্য মতে অন্যান্য দেশের পর্যটকের চেয়ে বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে 29%। সহজে ভিসা পাওয়ার ফলেই দ্বীপ রাষ্ট্রটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন দেশটির পর্যটন সংশ্লিষ্টরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। বিশ্বের জনপ্রিয় পর্যটন কেন্দ্রিক দেশগুলোর মধ্যে অন্যতম মালদ্বীপ। 1200টি দ্বীপ এবং 26টি প্রবাল দ্বীপ দিয়ে গঠিত দেশটির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। বিশ্বের নামকরা তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতি বছর দেশটিতে ভ্রমণ করেন অসংখ্য পর্যটক। বর্তমানে বাংলাদেশি পর্যটকদের কাছেও স্বপ্নের সেরা গন্তব্য হয়ে উঠেছে মালদ্বীপ। প্রতিদিনই বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পর্যটন স্পটগুলো। মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশনের তথ্য বলছে গতবারের তুলনায় চলতি বছর বাংলাদেশি পর্যটকের সংখ্যা 29% বেড়েছে। মানে যাকেই বলতেছি সবকিছু কোথায় গেলে ভালো হবে, এখানকার যে লোকাল কারেন্সি কোথায় করলে বেশি পাবো, সবকিছুই আর কি। প্রকৃতির যে সৌন্দর্য এটা আসলে মালদ্বীপে না আসলে বোঝা যাবে না। স্বচ্ছ পানি এবং মালদ্বীপের যে দ্বীপগুলা এটা সত্যি অসাধারণ। এবং মালদ্বীপে যখন আমরা বোটে করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাচ্ছি, আমরা মাঝখানে দেখতে পাচ্ছি ডলফিন সহ অনেক সুন্দর সুন্দর মাছ। সহজেই ভিসা পাওয়ার কারণেই মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বর্তমানে মালদ্বীপে পর্যটক আগমনের শীর্ষ 20টি দেশের মধ্যে বাংলাদেশি পর্যটকের অবস্থান 16তম। দিন দিন পর্যটকদের সংখ্যা বাড়ায়। এরই মধ্যে সমুদ্র সৈকত এবং ল্যান্ডস্কেপে বড় ধরনের পরিবর্তনের বিষয় জানিয়েছে মালদ্বীপ সরকার। সময় সংবাদ, মালদ্বীপ। এক মাসের ব্যবধানে আবারও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি জিতে নিলেন বিগ টিকিট লটারি। গত মাসে 36 বাংলাদেশি 50 কোটি টাকা জিতলেও এবার 11 প্রবাসী জিতেছেন 65 কোটি টাকা। শিবলি আল সাদিকের রিপোর্ট। এক মাসের ব্যবধানে আবারও প্রবাসী বাংলাদেশিরা জিতে নিলেন সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেট লটারি। গতবার যেখানে 36 প্রবাসী 15 মিলিয়ন দিরহাম জেতেন, সেখানে এবার 11 জন প্রবাসী জিতলেন 20 মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় 65 কোটি টাকা। এবারের লটারির টিকিটটি 11 জনের পক্ষে কেনেন আবুল মনসুর নামে এক প্রবাসী। তিনি বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এলাকার বাসিন্দা। প্রতি বছর নেয় এবারও আমরা বিগ টিকেট অংশগ্রহণ করি, যার ফলে গতকালকে আমি কাজে ছিলাম, বাবলু ভাই আমাকে ফোন করে বলে যে আমাদের লটারি বিজয়ী হয়েছি আমরা। আল্লাহর রহমতে আমরা চাই দেশের জন্য আমাদের পরবর্তীতে যারা আছে আমরা ভালো কাজ করার জন্য আমরা ইনশাআল্লাহ উদ্যোগ নিচ্ছি। বেশ কয়েক বছর ধরে বহুল আলোচিত আবুধাবির বিগ টিকেট অসংখ্য বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। যারা দিনমজুর হিসেবে কাজ করতেন তাদের অনেকেই এই লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন। অনেকেই গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান, কর্মসংস্থানও হয়েছে প্রচুর বাংলাদেশির। জড়িতভাবে আমরা 20 জন, 10 জন, 11 জন, 15 জন এইভাবে 5-6 গ্রুপ বিগ টিকেট নিয়ে আসি। এর মধ্যে আজকে আলহামদুলিল্লাহ 2024-এর মধ্যে গত 3 তারিখে আমার বিগ টিকেট 20 মিলিয়ন ইনশাল্লাহ 5 পার্ট আমার নামে উঠছে। আমরা সাধারণ শ্রমিক, আমরা ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করবো, সাধারণ মানুষের গরিব ভাই বোনদের পাশে থাকবো। দেশে কিছু ব্যবসা বাণিজ্য করবো বা এখানে কিছু ব্যবসা বাণিজ্য করবো, আর দেশের সামাজিক কিছু কাজে আগে থেকেই আসি, সামাজিক কিছু কাজে আগে থেকেও আসি। ইনশাল্লাহ এখন আগ্রহ আরো বেশি হবে। লটারি বিজয়ী 11 জনের প্রত্যেকে দীর্ঘদিন ধরে প্রবাসে নিম্ন বেতনে চাকরি করেছেন। লটারিতে জেতার টাকা দিয়ে তারা এবার তাদের স্বপ্ন বুননে হাত দিবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মানব কল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করার আশাবাদও ব্যক্ত করেছেন লটারি বিজয়ীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে মধ্যপ্রাচ্যের সীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের যাত্রা শুরু হলেও চলতি বছর জুনে ঘরোয়া ক্রিকেট দিয়ে ইতিমধ্যে অভিষেক হয়েছে এই মাঠের। বাংলাদেশ ভারত ম্যাচ হবে 5 নম্বর উইকেটে। এই মাঠে ঘরোয়া লিগে এখন পর্যন্ত হওয়া 12টি ম্যাচে গড় রান 161। ম্যাচের আগে থাকবে জমকালো উদ্বোধনী।
গোলালিয়র থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। গোয়ালিয়রের উইকেট যেন এক রহস্যময় ধাঁধা, দিন কিংবা রাতের আলোয় ধরন বোঝা দেয়। আন্তর্জাতিক অভিষেক ম্যাচ বলেই আলোচনায় কেমন হবে এই 22 গজ। এ মাঠে মোট 16টি উইকেট তৈরি থাকলেও ম্যাচের জন্য প্রস্তুত 9টি, যার মধ্যে 5টি কালো আর 4টি লাল মাটির। তবে তার মধ্যে 5 নম্বর উইকেট সাক্ষী হবে ইতিহাসের। বাংলাদেশ ভারত প্রথম টি-20 দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই মাঠ অবশ্য ইতোমধ্যে স্বাগতিক হয়েছে ঘরোয়া লিগের। চলতি বছরের 15 থেকে 23 জুন এখানে গড়ায় মধ্যপ্রদেশ টি-20 লিগ, যেখানে 12 ম্যাচে রান হয়েছে 3856, গড় ইনিংসের রান 161, শতক হয়েছে 3টি, 50 15, যে রান তুলতে উইকেট পড়েছে 155। দেখুন, উইকেট নিয়ে আমরা খুব একটা জানি না, তবে এমপিএল এর সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে এই মাঠে প্রথম ইনিংসে 200 রানের আশেপাশে স্কোর হয়। আগে ব্যাট করা দল পায় বাড়তি সুবিধা। মাধবরাও সিন্ধিয়ায় প্রথম ম্যাচ বলে কথা, তাই তো উদ্বোধনীতে চমক দেখাতে চায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচ শুরুর আগে থাকবে আতশবাজি আর বিশেষ লেজার শো, তুলে ধরা হবে স্থানীয় ঐতিহ্য। এই মাঠে আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলে কথা। দর্শকদের জন্য 30 মিনিটের বেশি উদ্বোধনী আয়োজন থাকবে। মধ্যপ্রদেশ ঐতিহাসিকভাবে বিখ্যাত, তাই তো উদ্বোধনীতেও সে বিষয়টি উঠে আসবে। মধ্যপ্রদেশে মধ্য দুপুরে তীব্র গরম থাকায় এ মাঠে এর আগে হওয়া 12টি টি-20 সবগুলোই হয়েছে ফ্লাড লাইটের নিচে। বাংলাদেশ ভারত ম্যাচও শুরু স্থানীয় সময় রোববার সন্ধ্যা 7:30টায়, তাই তো থাকছে না কোনো গরমের বালাই। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, ভারত। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন।